শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি, হামলা ভাঙচুর, আহত ৩৫, বিজিবি মোতায়েন। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা আর বরদাস্ত করা হবে না বললেন দুই উপদেষ্টা। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। ষড়যন্ত্র চলছে, শেষ পর্যন্ত জনগণের রায় চূড়ান্ত। ডিইউজের সম্মেলনে তারেক রহমান, সংস্কার নিয়ে সরকারের সাথে বিরোধ নেই বিএনপির। ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার করা যাবে ৩ বাহিনীর সাথে, পুলিশ ও র্যাবের। কেউ বিদেশে অপরাধ করলে করা যাবে বিচার। ঢাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা, চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর ১ মাসের স্থিতাবস্থা, স্বাগত জানালো আন্দোলনকারীরা। এবং অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে তাসকিনের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধস, ৯ উইকেটে ২৬৯ রানে বাংলাদেশের ইনিংস ঘোষণা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। দিনভর শিক্ষার্থীদের সংঘর্ষ, সংঘাত, সহিংসতায় উত্তাল রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা। রোববারের ঘটনার জেরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মেগা মানডে কর্মসূচি দিয়ে সংঘর্ষে জড়ায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। সকাল থেকে শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত পুরো এলাকা। সংঘর্ষে গুরুতর আহত হন অর্ধশত শিক্ষার্থী। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি মাঠে ছিল সেনাবাহিনী, সন্ধ্যায় মোতায়েন করা হয় বিজিবি। এই ঘটনায় ৩ কলেজের ৮,০০০ শিক্ষার্থীর নামে মামলা করেছে সূত্রাপুর থানা পুলিশ। ঘোষণা অনুযায়ী ডিএমআরসি কলেজের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থীর পদযাত্রা, লাঠিসোঁটা নিয়ে মিছিল করেন তারা। পরে মোল্লা কলেজের ভবনে হামলা চালায় এই দুই কলেজের শিক্ষার্থীরা। কলেজটির 10তলা ভবনের সব তলায় ভাঙচুর চালানো হয়, লুটপাট করা হয় কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব, পুড়িয়ে দেওয়া হয় কলেজ প্রিন্সিপালের অফিস কক্ষ। এতে 3 কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়, উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। তবে সাথে নিয়ে যায় কলেজটির চেয়ার সহ জরুরি ও মূল্যবান জিনিসপত্র। বেশিরভাগই হচ্ছে মাথা ইনজুর্ড ছিল, রক্তাক্ত অবস্থায় আপনারাও দেখতে পাচ্ছেন যে বের হচ্ছে উপর থেকে মারতে মারতে নেমেছে এবং নিচে নামার পর আবার তাদেরকে আক্রমণ করছে। আর তারা ভিতরে লুটপাট কিচ্ছু নেই। আমরা যে কালকে ক্লাস করব, আমাদের কালকে পরীক্ষা হওয়ার কথা, ক্লাস করবো এরকম কোনো পরিস্থিতি আমাদের নাই। রাস্তায় চারে পাইছে মাত্র এই এলাকার সবাইকে মারছে। প্রায় 2500 থেকে 3000 পোলাপান ছিল এখান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। আমাদের যে পরীক্ষার খাতা প্রশ্ন যা আছে সব পুরো হয়ে গেলাম, ফেলে দিছে, আর ভিতরে কিছু পুরো ফেলছে। আমরা সবাই মিলে এখন সমঝোতা চাই। আমরা এখন ঐক্যভাবে, আমরা যেভাবে আমাদের দেশ সংস্করণে আমরা ছিলাম, আমরা থাকতে চাই সব সময়। সংঘর্ষ চরমে পৌঁছালে দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে যৌথ বাহিনী। মোল্লা কলেজে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তারা। সংঘর্ষের এই ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ। আর শিক্ষার্থীদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার এমন ঘটনা মেনে নিতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। আমি মনে করি এরা কোনো ছাত্র না, তাহলে আজকে আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তাদের নেই। আমরা সর্বশক্তি নিয়োগ করার চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের একটা সীমাবদ্ধতা আছে। থানায় লেগ গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এগুলো নাই, পর্যাপ্ত সাপোর্ট নাই। এই সীমিত সাপোর্ট দিয়ে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি টিল নাও, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। সংঘর্ষ বন্ধ হলেও ডেমরা এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাস্তায় অবস্থান রয়েছে ডিএমআরসির শিক্ষার্থীদের, ভিড় আছে উৎসুক জনতার। ডিএমআরসির শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মতো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চান 3 কলেজের মধ্যে সুসম্পর্ক। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এই
মোল্লা কলেজের শিক্ষার্থীদের সুপার সানডের জবাব দিতে গিয়ে মেগা সানডের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সানডে আর মানডের দ্বন্দ্বে পুরো একটি কলেজ এখন ধ্বংসস্তূপ। আহত হয়েছে অনেক শিক্ষার্থী। এ ধরনের ঘটনায় হতবাক শিক্ষকরাও। তারা বলছেন, এই ঘটনা নিছক কোনো দ্বন্দ্ব নয়, এর পেছনে রয়েছে চক্রান্ত। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কিন্তু শিক্ষার্থীদের নিজেদের দ্বন্দ্বে এটি এখন ধ্বংসস্তূপ। বহুতল এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ফ্লোরে করা হয়েছে ভাঙচুর। ল্যাব, কম্পিউটার ল্যাব, লিফট, বেঞ্চ, ফ্যান থেকে শুরু করে ভাঙচুর করা হয়েছে সবকিছু। রক্ষা পায়নি চায়ের কেটলি, গ্লাসের মতো জিনিস। চলেছে লুটপাটও। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পরীক্ষার খাতা, গুরুত্বপূর্ণ নথি, প্রয়োজনীয় সব কাগজ। ভাঙা হয়েছে প্রতিটি ফ্লোরের গ্লাস, চেয়ার, টেবিল। ভাঙচুর থেকে রক্ষা পেয়েছে এমন অবশিষ্ট কিছুই আর নেই। শিক্ষার্থীরাও হতভম্ব নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের এমন দশা দেখে। কেউ কেউ হতাশ, কেননা এখনই শুরু করা যাবে না শিক্ষা কার্যক্রম। দিলেন নিজেদের সুপার সানডের বিপরীতে অন্যদের মেগা মানডের ব্যাখ্যাও। প্রথম বর্ষের শিক্ষার্থী, আমাদের কেমনটা লাগতেছে এখন কলেজের জন্য? আমাদের সুপার সানডের বিপরীতে মেগা মানডে করে, তো মানে এই জিনিসটা শান্তিপূর্ণ রাখার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলনে করছিলাম যে আমাদের কলেজেরই তো শান্তিপূর্ণ হবে, তো এটা আর কি শান্তিপূর্ণ আর থাকে নাই, একটু হয়ে গেছে। পুরা 10 তলা পর্যন্ত সব ক্লাসের ফ্যানগুলা, বেঞ্চগুলা, তারপর বোর্ডগুলা, নিচতলায় তো পুরা সবগুলা বোর্ডগুলা ভেঙে ফেলছে। ভাঙচুরের এমন দৃশ্য দেখে হতবাক শিক্ষকরাও। তারা বলছেন, ছাত্রদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমার এই স্বনামধন্য প্রতিষ্ঠান, বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, তাকে আজকে এই ছাত্র না, আমি মনে করি এরা কোনো ছাত্র না, তাহলে আজকে আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তাদের নেই। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করে নাই, কেন আজকে এই প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হবে? ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষকদের। বলছেন, এটি নিছক কোনো দ্বন্দ্ব নয়, এর পেছনে রয়েছে চক্রান্ত। আমাদের শ্রদ্ধায় চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার এবং আমাদের শিক্ষক আছি, আমরা অনেকবার মিটিং করেছি, চেষ্টা করেছি, অনেকবার তাকে বোঝানো হয়েছে। তারা এখন পড়ালেখার থেকে যে আনুষঙ্গিক কার্যাবলীগুলো, সেগুলো কিন্তু তারা বেশি পছন্দ করতেছে। এর মধ্যে তারা এই যে বিভিন্ন ধরনের রাইভাল গ্রুপ হিসেবে একে অপরের সাথে সহিংসতায় জড়িয়ে যাওয়াটা, এটা তারা তাদের নিজেদেরকে মনে করতেছে এটা তাদের একটা ক্রেডিটের বিষয়। এভাবে আসলে মানুষকে মানে ধ্বংস করতে পারে, এটা প্রতিষ্ঠান তো কোনো দোষ নেই। কলেজ প্রশাসন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব কলেজে পড়ালেখার পরিবেশ যেন ফিরিয়ে আনা যায় আর কি। কলেজ কর্তৃপক্ষ বলছে, কলেজে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো অবশিষ্ট আর কিছুই নেই। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। একদিনে রাজধানীতে একাধিক বিক্ষোভ, সহিংসতার ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র দেখছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সরকারের 2 উপদেষ্টা ও প্রেস সচিব এসব কথা বলেন। সতর্ক করে তারা বলেন, আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন হামলা বরদাস্ত করা হবে না। ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা পুরান ঢাকায় অবস্থিত, সেই কলেজের বিরুদ্ধে, কিন্তু সেখানে সোহরাওয়ার্দী কলেজ কিভাবে ইনভলভ হলো এবং এরপর পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। লাঠিচার্জ করুক, এটা অনেকে দেখতে চায় না, তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা। আর এটা সুপার সান যেটা হচ্ছিল, আমরা কিন্তু মনিটর করছিলাম এবং সকালে একটা বাধা দেওয়া হয়েছিল, যেটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। এটার মতো এখানে অ্যাটাক করছে, ওইখানে অ্যাটাক করছে, এটার মধ্যে অন্য কোনো মোটিভেশন ছিল কিনা আমরা এখনো শিওর না।
কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিতাড়িত স্বৈরাচার নানা কৌশলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিবাদদের পুনর্বাসন ঠেকাতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তাগিদ দেন তিনি। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা, এতে যোগ দিয়ে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য তারা দায়ী, তার মধ্যে দালাল সাংবাদিকরা কোনো অংশে কম যায় না, কিন্তু তারা এখনো মিডিয়ার মধ্যে রয়ে গেছে অনেকেই। সভায় বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। যারা প্রকাশ্য দিবালোকে পল্টনের মোড়ে লাঠি দিয়ে 7 জন যুবককে হত্যা করে মৃতদেহের উপরে নাচানাচি করতে পারে, তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, 5 আগস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে তা বানচাল করতে ফ্যাসিবাদীরা নানাভাবে ষড়যন্ত্র করছে। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো বিরোধ নেই জানিয়ে তারেক রহমান বলেন, একটি মহল এ নিয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করছে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদের ফিরে আসা বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি আন্তরিক থাকবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ভালো নির্বাচন দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়াই তাদের লক্ষ্য। সোমবার আগারগাঁয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে নবনিযুক্ত ইসি সাংবাদিকদের এসব কথা বলেন। জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে একনিষ্ঠতা, সততা ও জবাবদিহিতার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তিনি মনে করেন, নতুন কমিশনের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, তাদের দায়িত্ব ও দায়বদ্ধতা দুই রয়েছে বলে জানান তিনি। এছাড়াও তিনি বলেন, ভালো নির্বাচন দেওয়ার বিষয়ে এই কমিশন আত্মবিশ্বাসী। জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। চলমান সংস্কার প্রক্রিয়া, আমাদের যা কিছু কাজ আছে হাতে, সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে। তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার করা যাবে 3 বাহিনীর সঙ্গে পুলিশ ও র্যাবের, জানিয়েছেন প্রসিকিউটর আইনজীবী
গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, কেউ বিদেশে অপরাধ করলেও ট্রাইব্যুনালে তার বিচার করা যাবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করেই ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। একই সাথে নতুন আইনে ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও রাখা হয়েছে। তবে ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে বজায় রেখে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। নিউজ 24 সংবাদে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সোমবার রাত 8টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় তিনি প্রবেশ করেন। সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ডক্টর এনামুল হক চৌধুরী। 2018 সালের পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ। আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি দিবস ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এই বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে। নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার হয়েছেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সেদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন। সেখান থেকে তাকে আটক করা হয়। গত 30 অক্টোবর ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের হয়। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। ঢাকা মহানগরে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা। অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। সোমবার আপিল বিভাগের চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। এতে করে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে আপাতত আর বাধা থাকলো না। এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়। ওই রিটের শুনানি নিয়ে গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। যারা এই ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টি আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। দলমত নির্বিশেষে আপামর জনতার এবং সর্বদলীয় ঐক্যের আহ্বান জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার নর্থ সাউথের 8 নম্বর গেটে বিক্ষোভে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র প্রতিনিধিরা এই আহ্বান জানান। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও সজাগ আছে বলে উল্লেখ করেন তারা। পাশাপাশি সাম্প্রতিক ইস্যুতে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির জন্য সরকারের সমালোচনা করেন তারা। মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রামের খুলশী থেকে বিলাসবহুল নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। 10 কোটি টাকা দামের এই গাড়িটি মাত্র 1.5 কোটি টাকায় চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। গাড়িটির কোনো সঠিক কাগজপত্র নেই। সোমবার রাতে খুলশীর একটি ভবনের গ্যারেজে গাড়িটি পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা বিলাসবহুল গাড়িটি পার্টস হিসেবে আমদানি করা হয়, দেশে এনে সংযোজন করা হয়েছে। বিমান বাহিনীর কর্মকর্তা, বিমান সেনা ও MODCR এর 39 সদস্যকে বীরত্ব সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শান্তিকালীন পদক দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এই পদক প্রদান করা হয়। এতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে পদক বিতরণ করেন। 2023 সালের জন্য 39 জন বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমান সেনাকে শান্তিকালীন পদক প্রদান করা হয়। অসীম সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রয়াত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জদকে মরণোত্তর বিমান বাহিনী পদক তার স্ত্রী ও মায়ের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও 6 জন শ্রেষ্ঠ বিমান সেনা ও MODCR এর সদস্যদের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। শান্তিকালীন পদক প্রাপ্ত। এবার অর্থ বাণিজ্য সংবাদ। প্রতিষ্ঠার 5 বছরে বিনিয়োগ কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস OSS থেকে সেবা নিয়েছেন 1,70,000 বিনিয়োগকারী। তবে যে উদ্দেশ্য নিয়ে OSS প্রতিষ্ঠা করা হয়েছিল তা এখনও সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। সোমবার এক অনুষ্ঠানে কথা বলেছেন বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এমন পরিস্থিতিতে OSS কার্যক্রমের সাথে যুক্ত হলো আরও 4 সরকারি বেসরকারি সংস্থা। 2019 থেকে 24 5 বছরে মাত্র 5,000 সার্ভিস আমাদের উদ্যোক্তারা বা ইনভেস্টররা নিয়েছেন। সো এটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমরা সার্ভিসটা ঠিকভাবে দেই না, বা যখন সার্ভিসটা ওনারা বিডার থ্রুতে অ্যাপ্লাই করেন, OSS এর থ্রুতে অ্যাপ্লাই করেন, তখন ওনারা ঠিকভাবে সার্ভিসটা পান না, তাই ওনারা ডিরেক্টলি চলে যান। আর একটা হতে পারে যে ওনারা জানেনই না যে বিডার থ্রুতে এই সার্ভিসটা পাওয়া সম্ভব। সো একটা অ্যাওয়ারনেস ইস্যু আছে, আরেকটা হচ্ছে সার্ভিস কোয়ালিটির ইস্যু আছে। সো দুইটাকে আমাদের রিজলভ করতে হবে যাতে এই সার্ভিসটা সেন্ট্রালি যায়। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের সংঘাত বন্ধে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়েছে ইসরায়েল। সোমবার এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোচস্টেইনকে নিশ্চিতও করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN। চুক্তিটি 2 দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির খসড়া এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। The anti-Semitic decision of the International Court in The Hague is a modern Dreyfus trial. এবার জানাবো খেলার সংবাদ।
আইপিএলে ড্রাফটে উঠলেও কোনো দলই আগ্রহ দেখায়নি বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে দলে ভেড়াতে। তবে এদিন চমক বলতে আফগানিস্তানের স্পিনার আল্লাহ গাজনফারকে 4 কোটি 80 লাখে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 8 কোটি রুপিতে বাংলার আকাশকে নিয়েছে লখনৌ। 75 লাখে কেকেআরে নাম লিখিয়েছে মানিশ পান্ডে। দীপক চাহার 9 কোটি 25 লাখে মুম্বাইয়ে, মুকেশ কুমার 6 কোটি 50 লাখে পাঞ্জাব কিংসে, 10 কোটি 75 লাখে বেঙ্গালুরুতে ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারকে 2 কোটি রুপিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দল পাননি মঈন আলী, স্টিভেন স্মিথ, আলজারি জোসেফ, আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শরা। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 152 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই দিনেও শুরুতে বাজে ফিল্ডিংয়ের নমুনা দেখিয়েছে বাংলাদেশ। যদিও তাসকিনের বোলিং তোপে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা একাই তুলে নেন 6 উইকেট। এই ফাস্ট বোলার শুরুতেই প্যাভিলিয়নে ফিরিয়েছেন মিকাইল লুইস ও কেসি কার্টিকে। এরপর কাভিম হজের পাশাপাশি প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে আউট করেন তাসকিন। এর আগে অ্যান্টিগা টেস্টে 450 রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। That's the flash and that's excellent. Almost the very same thing. Almost. এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।